দিকে যায় সে দেশে আর যাই হোক উন্নতি আসে না, ওই দেশে স্টেবিলিটি আসে না, ওই দেশে স্থিরতা বলতে সামাজিক স্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো কখনো ভালো হয় না। এগুলোর জন্য মানুষের চরিত্রের কিছু পরিবর্তন আনতে হয়। আপনি আপনার দেশের সংস্কার চাইবেন, আপনারা বলবেন রিফর্ম, আপনারা রিফর্ম চাচ্ছেন। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম বলেছিলেন যে আমাদের দেশের রিফর্ম দরকার, এই রিফর্মটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনো টাউন হল মিটিং করতে দেখছেন যে আমাদের রিফর্ম জিনিসটা কি এবং রিফর্ম অথবা সংস্কার জিনিসটা কি, কোন বিষয়টা নিয়ে সংস্কার করবে, কেন সংস্কার করবে, কিভাবে সংস্কার করবে? উনি কি এটা কখনো টাউন হল মিটিং এ গিয়ে বলছে? ওনার উপদেষ্টারা গিয়ে বলছে? এবং ওনারা যে কমিশন করেছেন সংস্কারের জন্য, বিচারের জন্য, নির্বাচনের জন্য, ওনারা কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জনগণের কাছ থেকে গিয়ে টাউন হল মিটিং এ অথবা লোকজনদেরকে ডেকে কনভিন্স করার জন্য উনি কি কাউকে বলেছে যে আমাদের এই সংস্কার এই জন্য দরকার, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারের এই অসুবিধা, আমাদের দেশের বিচার বিভাগের এই অসুবিধা, আমাদের দেশের সংবিধানের এই অসুবিধা, আমাদের দেশের বাণিজ্যের এই অসুবিধা, আমাদের দেশের ফরেন পলিসির এই অসুবিধা, ধর্মচর্চার এই অসুবিধা, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে এই অসুবিধা, এগুলো কি আপনাদেরকে কখনো বলছে? আমি আপনাদেরকে যদি বলি একটা কথা শেখে মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা শিখেছে কিন্তু এটা প্র্যাকটিস সে করে নাই। বইতে পড়েছে কিন্তু এটা প্র্যাকটিস সে করে নাই। ব্যক্তি জীবনে এগুলো উনি নিজের চোখের সামনে দেখেছে কিন্তু ব্যক্তি জীবনে এগুলোর প্রয়োগ উনি করেন নাই। তাহলে সাবজেক্টটা কোথায় গিয়ে দাঁড়ালো আপনাদের একটু একা একা চিন্তা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে জানেন ইউরোপ অথবা আমেরিকায়, আমেরিকার মতো জায়গায় আমেরিকান প্রেসিডেন্ট অথবা আমেরিকান সরকারের যে পাবলিক অফিসিয়াল, কংগ্রেসম্যান, সিনেটর এবং মেয়র এবং গভর্নর, তারা যখন একটা পলিসি রিফর্ম করে, একটা পলিসি অ্যাডপ্ট করে, একটা পলিসি নিয়ে কাজ করে, তখন প্রথম তারা একটা কাজ করে, টাউন হল মিটিং করে জনগণের সাথে। আমেরিকার 50টা স্টেটে একটার পর একটা স্টেটে ভিজিট করে এবং জনগণদেরকে ডেকে বলে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। বারাক ওবামা যখন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট অথবা ওবামা কেয়ার অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার উনি যখন চিন্তা করলেন যে আমেরিকায় প্রত্যেকটা জনগণ ইউনিভার্সাল হেলথ কেয়ারের দরকার, উনি কি করলেন আপনারা কি জানেন? বারাক ওবামা উনি জানতেন যে উনি রিপাবলিকানদের বাধার মুখোমুখি হবেন। বারাক ওবামা কি করলেন? আমেরিকার প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা সিটিতে উনি জনগণকে গিয়ে ডাকলেন, ডেকে বললেন যে আমাদের দেশে, ইউরোপের প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা উন্নয়নশীল দেশে ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে, তাহলে আমেরিকা নাই কেন? উনি ওনাদেরকে বুঝালেন ইউনিভার্সাল হেলথ কেয়ারটা কি। আপনি কি জানেন প্রত্যেকটা স্টেটের বড় বড় সিটিতে উনি গেলেন এবং তাদেরকে গিয়ে বললেন আমি এই কাজগুলো করতে চাই, আমি এই কাজগুলো করতে চাই, এই কাজগুলো করা এই জন্য জরুরি, আমি যদি এইটা করি এইভাবে করব। বারাক হুসেইন ওবামা কি করলেন? প্রত্যেকটা স্টেটে গিয়ে বললেন। এখন বিল ক্লিনটন এই কাজটা করেছেন, হিলারি ক্লিনটন এই কাজটা করেছেন, ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছে। আমেরিকার প্রত্যেকটা রাজনৈতিক দল, তাদের নেতা, যারা গভর্নর হবে, যারা সিনেটর হবে, যারা কংগ্রেসম্যান হবে, প্রত্যেকটা লোক জানে জনগণকে কনভিন্স করার জন্য তাদেরকে বোঝাতে হবে। আমি যদি জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস এর 100 ভাগ বেশি জানে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গিয়ে যখন বললেন আমি রিফর্ম করব, উনি কি রিফর্মের জন্য কতটা টাউন হল মিটিং করেছেন? উনি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে 364 বা 65টা উপজেলা, উনি কতটা উপজেলায় গিয়ে উনি বলেছেন যে আমি লোকজনের সাথে কথা বলতে চাই? আপনারা আমাকে বলতে পারেন, যারা আমার এই মতামতের বিরোধিতা করেন তারা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাজনৈতিক দলের নেতা না, উনি কেন যাবেন? যাবেন একটা কারণে, হি became the chief executive of the country. He must be answerable to the people. উনি কি গেছেন? উনি কি কোন ডিস্ট্রিক্টে টাউন হল মিটিং এ গিয়ে বলছেন আমি রিফর্মটা এই জন্য করতে চাই?
আমি বিচারটা এই জন্য করতে চাই। কাউকে গিয়ে বলছে জনগণের সাথে উনি কি একটা বারো একটা কমিউনিকেশন এস্টাবলিশের জন্য একটা এফোর্ট উনি নিয়েছেন? আমি দেখি নাই, অর্থাৎ নেয় নাই। তাইলে উনি যে রিফর্মটা করতে গেলেন এবং আমি বললাম যে উনি রিফর্ম করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বিশাল একটা রিফর্ম হবে এবং রিফর্মে এই কাজগুলো হবে। অর্থাৎ উনি প্রথম ভাষণে যখন বলেছেন যে জনগণ এবং ছাত্র জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে, উনি কাদেরকে সবচেয়ে বেশি ইগনোর করেছে, কাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করেছে? ছাত্র এবং জনতাকে। যেখানে ওনার শক্তি হলো ছাত্র জনতা, সেই ছাত্র জনতার কাছে উনি যাননি। উনি কে বলেননি, উনি একটা বারের জন্য বলেননি আমি জনতার কাছে যাব। অথবা ওনার চারপাশের যেসব বুদ্ধিজীবী নামের ঢেকিরা বসে আছে তারা ওনাকে বলে নাই স্যার জনগণের সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করতে হবে। আমেরিকা একটা কথা আছে, ইউরোপে একটা কথা আছে, ডু নট টেক এনিথিং ফর গ্রান্টেড। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির যে ছাত্র সংগঠনগুলো তারা জনগণকে, জনগণের আস্থাকে গ্রান্টেড হিসাবে নিয়ে তাদের বিপ্লব আজকের মাটির সাথে মিশে যাচ্ছে। বিপ্লবের কোনো রেজাল্ট জনগণ দেখতে পাচ্ছে না। দেশে কোনো রিফর্ম হবে না, দেশের কোনো বিচার হবে না। যেই আশায় 1500 থেকে 2000 মানুষ জীবন দিয়েছে, আবু সাইদরা জীবন দিয়েছে, কোনো কাজ হবে না, হবে না এবং হচ্ছে না। এর কোনো নিশানাও আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় যাওয়ার পরে উনি কোন জায়গায় গিয়ে জনগণকে বুঝাতে পারে নাই যে আমি সংস্কারটা করব। ওনাকে সংসদ ভবনের সামনে নিয়ে দাঁড় করানো হলো জুলাই সনদ পড়ার জন্য। আপনি কি জানেন ওই জুলাই সনদটাও পুরাটা ওনার, ওই জুলাই সনদের ব্যাপারে ওনার নিজেরই কোনো আস্থা নেই। ঠিক যেমনি বিএনপি তারা 31 দফা, তারেক রহমান 31 দফা করে, তারেক রহমান 31 দফা নিয়ে কোনোদিন একটা একটা করে একটা দফার ব্যাখ্যা তারেক রহমান দিয়েছে? বিএনপির সালাউদ্দিন দিয়েছে, বিএনপির আমির খসরুরা দিয়েছে, বিএনপির আব্দুল আউয়াল মিন্টুরা দিয়েছে, বিএনপির অন্য কোন নেতা নেত্রী তারা দিয়েছে 31 দফার কোন ব্যাখ্যা? দর্শকবৃন্দ, দেশের জনগণ যদি একটা রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে না জানে, কোয়ালিটি নিয়ে না জানে, একটা দেশের জনগণ তাদেরকে যদি প্রশ্ন না করে, সে দেশের মুক্তি আসবে? আপনি আমি আশা করে বসে থাকবো আমাদের দেশের মুক্তি আসবে? দর্শকবৃন্দ, আমাদের মনের ভিতরে আমরা স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতা কি আমরা এই জিনিসটা জানি না। আমরা সবাই স্বাধীনতা চাই, আমরা একটা দেশ চাই, কিন্তু দেশটা যে কি আমরা এটা জানি না। একটা দেশের একজন ব্যক্তির জীবনে, একজন জনগণের জীবনে একটা দেশ কতটা ইম্পর্টেন্ট, একজন মানুষের কাছে তার দেশ, তার সংবিধান, তার স্থিতিশীলতা, তার ইকোনমি, তার সোশ্যাল প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট এটা আমরা জানি না। দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে ছোট্ট 2 সেকেন্ডের একটা ভিডিও দেখাবো। এক ভদ্রলোক আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছেন। আর্জেন্টিনায় জন্মগ্রহণ করে উনি সমাজের অসমতা দেখেছেন। উনি সমাজের এতটা অসমতা দেখেছেন, উনি বলেছেন এই সমাজের অসমতাকে দূর করার জন্য তার কিছু একটা করতে হবে। সমতা দূর করার জন্য, অসমতা দূর করার জন্য ওনার কিছু একটা করতে হবে। ভদ্রলোক 1928 সালে জন্মেছেন বা তারও আগে জন্মেছেন। ভদ্রলোক বললেন তার এই অসমতা দূর করতে হবে। ভদ্রলোকের নাম ছিল আর্নেস্তো শে গুয়েভারা। এই ভদ্রলোক
একটা সমাজে, উনি কিন্তু কোনো মুসলমান ছিলেন না, উনি একজন আর্জেন্টাইন একজন মানুষ। উনি জন্মগ্রহণ করার পরে একটা সমাজের অসমতা দেখেছে, একটা সমাজের অন্যায় অবিচার দেখেছে, একটা রাষ্ট্রের ব্যর্থতা উনি দেখেছে। উনি দেখেছে কেউ খাচ্ছে বিরিয়ানি আর কেউ না খেয়ে পড়ে আছে রাস্তায়। উনি বাড়ির মালিক এবং ভাড়াটে দুইজনের তফাৎটা দেখেছে। উনি ব্রাহ্মণ এবং নমশূদ্রের তফাৎটা উনি দেখেছেন। ধনী এবং গরিবদের অসমতা উনি দেখেছেন। স্বেচ্ছাচারিতা, গরিবদের উপরে ধনীদের অত্যাচার উনি দেখেছেন। তারপরে উনি একটা স্বপ্ন দেখলেন যে আমি একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেই রাষ্ট্রে এগুলো থাকবে না, সবাই সমান থাকবে, সবাই নাগরিক থাকবে, সবাই নাগরিক অধিকার ভোগ করবে। উনি দেশের অস্তিত্বটাকে এতই গুরুত্ব দিলেন। আপনি কি জানেন কিউবান রেভলিউশনের পরে ফিডেল ক্যাস্ট্রো আমেরিকায় আসলো না, এই সে গুয়েভারাকে জাতিসংঘে পাঠানো হলো। আপনাদেরকে আমি বলি, সে গুয়েভারাকে, আর্নেস্টো সে গুয়েভারাকে আমেরিকায় পাঠানো হলো জাতিসংঘে। উনি এসে সেখানে ভাষণ দেবেন। কিউবান রেভলিউশনের পরে আপনারা যারা দেশের স্বাধীনতা, চেতনা, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে গলাবাজি করেন, শোনেন, সে গুয়েভারা শুধু দুই তিনটা শব্দ উচ্চারণ করেছিল জাতিসংঘে। দেখেন, patria o muerte. এর অর্থ কি জানেন? আমার দেশ অথবা আমার মৃত্যু। কি বলেছে? আমার দেশ অথবা আমার মৃত্যু। আপনারা কি এই কথাটাকে ধারণ করেন দর্শকবৃন্দ? আমার বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, গারো, মারমা, সবাই আমার ভাই। আপনারা কি এই দর্শনটাকে ধারণ করেন যে আমার দেশ অথবা আমার মৃত্যু? এটাকে কি কখনো আপনারা ধারণ করতে শিখেছেন? আপনারা কি জানেন আপনার দেশ কেন আপনার প্রয়োজন? আপনারা কি জানেন আপনার সংবিধান কেন আপনার প্রয়োজন? আপনারা কি জানেন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, স্বাধীন বিচার ব্যবস্থা কেন আপনার জন্য প্রয়োজন? আপনার একটা সরকার, এফেক্টিভ সরকার কেন আপনার প্রয়োজন? আপনারা কি জানেন? আপনারা কি বুঝেন? আপনারা কি বিষয়টাকে অনুধাবন করেন? আপনারা স্বাধীনতা চান, আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, আতলামি করেন, আপনারা চেতনা নিয়ে কথা বলেন, আপনারা ভারতের উদারতা নিয়ে কথা বলেন, আপনারা দেশের স্বাধীনতা বিজয় নিয়ে কথা বলেন, কিন্তু আপনারা কি জানেন আপনার দেশ আপনার জন্য কেন জরুরি? একটা স্বাধীন দেশ যেখানে যদি সমতা থাকে জনগণের মধ্যে, ইকোনমি যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়, একটা এফেক্টিভ বিচার ব্যবস্থা যদি থাকে, একটা এফেক্টিভ বাণিজ্য নীতি যদি থাকে, একটা এফেক্টিভ ফরেন পলিসি যদি থাকে, ওই দেশের উন্নতি না হইতে আর কোনো জায়গা নাই। ওখানে উন্নতি হতে হবে। বাংলাদেশে বামপন্থী নামক একটা গোষ্ঠী, তারা সমাজতন্ত্রের বিপ্লব করে এবং তারা অনেক সময় বলে যে আমরা সমতা চাই, আমরা কেউ মার্কসের সমাজতন্ত্রে বিশ্বাস করি, লেনিনের সমাজতন্ত্রে বিশ্বাস করি, চাইনিজ সমাজতন্ত্রে বিশ্বাস করি। ঠিক আছে, সমাজতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু এই সমাজতন্ত্রের বিশ্বাসটা বলতে
তারা কারো স্রেফ লেজুর বৃত্তিটাকে তারা রিপ্রেজেন্ট করে। কেউ কয় আমরা সোভিয়েট লেজুর বৃত্তি করব, কেউ বলে চাইনিজ লেজুর বৃত্তি করব, কিন্তু গত 54 বছরে সোভিয়েট, চাইনিজ, কোরিয়ান কোন বামপন্থী লেজুর বৃত্তি নাই। শুধু একটা লেজুর বৃত্তি আমাদের দেশে এস্টাবলিশড হয়েছে বামপন্থীদের মধ্যে, সেটা কি জানেন? ভারতের লেজুর বৃত্তি। আপনারা সে গুয়েভারা কি করে হবেন? আপনারা কি করে আর্নেস্তো সে গুয়েভারা সমাজের অসমতা দূর করার জন্য রাজনৈতিক একটা দর্শন উপস্থাপন করতে চেয়েছে, ওই সব আপনাদের মধ্যে কি করে আসবে? আপনারা বলবেন আপনারা শিক্ষিত, আপনারা কিসের শিক্ষিত? আপনারা বলবেন আপনারা সচেতন, আপনারা কিসের সচেতন? আপনারা বলবেন আপনাদের ভিতরে চেতনা আছে, আপনাদের ভিতরে বুদ্ধি, চিন্তা, সুস্থ মানসিকতাই তো আপনাদের মধ্যে নাই। আপনাদের ভিতরে চেতনা কোথা থেকে আসবে? আপনারা বলবেন আপনারা চেতনাধারী, আপনারা বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। কোন মুক্তিযুদ্ধ আপনারা করেছেন? কোন যুদ্ধে জয়ের সার্টিফিকেট আপনাদের কাছে আছে? আধার দেন। আওয়ামী লীগ শাসন আমলে মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে কারাকারি করার জন্য মুক্তিযুদ্ধের সময় জন্মায় নাই, তারাও একটা সার্টিফিকেট নিয়ে যায় হাজির হয়ে গেছে, মুক্তিযুদ্ধের এইটা, মুক্তিযুদ্ধের ওইটা। আপনারা ওই মানুষ না? আপনারা তো ওই মানুষ। এর বাইরে আমরা কিসের কথা বলি? আজকের এই কথাগুলো আপনাদের কাছে কেন বলি? একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার কাছে ওয়াদা করেছে সব করে ফেলব। উনি সব আটা বাইন্দা তাল গাছে উঠাবে, কিন্তু উনি সবচেয়ে বেশি অবহেলা করেছে তাদেরকে যারা ওনাকে ক্ষমতায় বসিয়েছে। জনগণের সাথে কমিউনিকেট না করে উনি কি শক্তিশালী হয়েছে? দর্শক বিন্দু, উনি কি শক্তিশালী হয়েছে? না, উনি আরো দুর্বল হয়েছে। উনি জানেন না জনগণ কি চায়, জনগণ জানে না উনি কোন সংস্কার চায়, উনি জানেন না জনগণের পালস কি, আর জনগণ জানে না উনি কোন বিচার ব্যবস্থার কথা বলছে, কোন সংস্কারের কথা বলছে, কোন নির্বাচনের কথা বলছে। তফাৎটা বুঝেছেন? উনি জনবিচ্ছিন্ন ঠুটো জগন্নাথ একটা গাছ, আর দেশের জনগণ হচ্ছে চেটের বাল। জনগণ তো চেটের বাল হিসেবেই তাদেরকে বলে। রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা নামে এক ভদ্র মহিলা বলেছেন না, ফকিন্নি। জনগণ হচ্ছে ফকিন্নি। ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় বিদ্বান, উনি জনগণের কাছে কেন যাবেন? জনগণকে উনি কেন বুঝাতে যাবেন সংস্কার কি? জনগণকে উনি কেন বুঝাতে যাবেন বিচার ব্যবস্থা কি, বিচার কি, স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন? উনি ওটা কেন বুঝাতে যাবেন? দরকার নাই তো, কোনো দরকার নাই। তো যদি দরকার না থাকে তাহলে কি হলো? যা হওয়ার তাই হয়েছে। উনি সংস্কার করাতে পারবেন না, উনি বিচার করাতে পারবেন না। উনি এখন নামকাওয়াস্তে বলে যে ফেব্রুয়ারিতে উনি নির্বাচন দিবেন। এখন আমি যদি বলি এর জন্য অমুকে দায়ী, অমুকে দায়ী, অমুকে কোঅপারেট করে নাই, অমুকে এটা করে নাই, আমি সারাদিন ব্ল্যাঙ্কেটলি সবাইকে দোষ দিতে পারবো। কিন্তু উনি যেটা করেন নাই, উনি যেটা করেন নাই, এই ব্যর্থতা কোথায় যাবে? এই ব্যর্থতা আপনি আমি কোথা থেকে ঢাকবো আমাকে একটু বলেন। জনগণ, আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় হতাম, আমি যেদিন ওত নিয়েছি, ওত নেয়ার পরে আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হতাম, আমি ওত নেয়ার পরের দিন আমি বলতাম আমি 24 ঘন্টার ভিতরে আয়নাঘর পরিদর্শন করব এবং এখানকার প্রত্যেকটা জিনিসকে যেন প্রিজার্ভ করা হয়। আমি আয়নাঘর দেখার পরে যত শহীদ হয়েছে তাদের কবরের সামনে যেতাম,
জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিজ হাতে বলতাম এগুলো সব আমার এখানে আনো, আমি করতাম। আমি 64টা ডিস্ট্রিক্টে 64টা মিটিং করতাম, 64টা ডিস্ট্রিক্টে 64টা আমি মিটিং করতাম। আমি 1 মাসের ভিতরে আমি এই কাজগুলো করতাম। 1 মাসে যদি না হয় আমি 2 মাসে করতাম, 3 মাসে করতাম, আমি কাজগুলো করে ফেলতাম। এবং 450, 64, 68 যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলায় আমি নিজে যেতাম, জনগণকে গিয়ে আমি বোঝাতাম রিফর্ম সংস্কার বলতে আমি এইটা বুঝি, বিচার ব্যবস্থা বলতে আমি এইটা বুঝি, নির্বাচন বলতে আমি এইটা বুঝি। আমি ডক্টর ইউনূস, আমি কোনো রাজনীতিবিদ না, আমি এই কাজগুলো করব। এবং এগুলো যখন করা হতো আমি ঢাকায় ব্যাক করে সব লোকজনদেরকে বলতাম আমি গণভোট দেব। কেন করতাম জানেন? জনগণ যার সাথে আছে সে হচ্ছে সর্বশক্তিশালী, তার সাথে আল্লাহ আছে। উনি কি এই কাজগুলো করেছেন? একটাও করেন নাই, একটাও করেন নাই। আজকে উনি উদর পিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে বলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। এখন সবাই বলছে ওনার আদম ব্যবসা লাইসেন্স নেওয়া হয়েছে, ওনার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল ওই মামলাগুলো ডিসমিস করা হয়েছে কোন প্রকার রেগুলেশন মেনটেন না করে, যার জন্য সব খুনি, ডাকাত, চাঁদাবাজ, ধর্ষক তাদেরও কেসগুলো ডিসমিস হয়ে গেছে, যেহেতু ডক্টর ইউনূসেরটা হয়েছে। মির্জা আব্বাসের মতো খাম্বা, তার বিরুদ্ধে জমি দখল, টেন্ডারবাজি, খুন, চাঁদাবাজি সব ডিসমিস হয়ে গেছে, সব ডিসমিস। ইউনূসের গুলা ডিসমিস হলে তাদের হবে না কেন? সবগুলো ডিসমিস হয়ে গেছে। দর্শকবৃন্দ, এবার আপনাদেরকে আমি বলি কয়েকটা সাবজেক্টে আমি আজকের কথা বলবো। এই সাবজেক্টগুলো আজকের আমি এগুলো পিক করছি একটা কারণের জন্য। অনেক ছোট সাবজেক্ট নিয়ে আমি কথা বলি না, আমি বিশাল সাবজেক্টগুলো নিয়ে কথা বলতে গিয়ে আমি খেয়ে হারায় ফেলাই। আপনি এইটা দেখেন, আব্বাস বলছে ধর্ম ব্যবসায়ী একটি দল, ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্ম ব্যবসায়ী একটা দল। দর্শকবৃন্দ, আপনারা যদি সচেতন হন, মির্জা আব্বাস বলছে ধর্ম ব্যবসায়ী একটা দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি আপনারা একা একা চিন্তা করেন কথাটা কে বলছে? ব্যক্তি জীবনে যে লোকটা অসৎ, ব্যক্তি জীবনে যেই লোকটা চাঁদাবাজ, ব্যক্তি জীবনে যেই লোকটা ডাকাত, ব্যক্তি জীবনে যেই লোকটা অর্ধশিক্ষিত, ব্যক্তি জীবনে যেই ব্যাটা চাঁদাবাজ, খুনি, টেন্ডারবাজ, দখলবাজ। এখন এদেরকে যদি আপনারা নির্বাচিত করেন আপনাদের প্রতিনিধি হিসাবে, এদের পিছনে গিয়ে যদি আপনারা দাঁড়ায়া বলেন এরাই আমাদের নেতা, দর্শকবৃন্দ, তাইলে আপনারা বা দেশের জনগণ আপনারা কার দ্বারা সুশাসন চান? কার দ্বারা সচেতন একটা কান্ট্রিকে, একটা উন্নয়নশীল একটা দেশে পরিণত করার জন্য কাকে নেতা নির্ধারণ করলেন? অর্ধশিক্ষিত, চোর, ডাকাই, খুনি, দখলবাজ, টেন্ডারবাজ, এমন একজন লোক, সে ধর্ম নিয়ে কথা বলার মতো তার কোনো যোগ্যতা আছে? দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করেন ধর্ম নিয়ে তার কথা বলার যোগ্যতা আছে কিনা। ধর্ম নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশে দেখি ইদানি বিএনপির লোকজনরা তারা যেভাবে কথা বলে যে তারা হচ্ছে ধর্মের ধারক, কিন্তু তাদের ধর্ম নিয়ে কথা বলার মতো যোগ্যতাটা কোথায়? কেন যোগ্যতা নাই? ধর্ম নিয়ে কথা বলতে গেলে যে কোনো রিলিজিয়াস থিওলজি জানতে হয়, এটার উপরে পড়াশোনা করতে হয়, এবং তার প্রিন্সিপল ফর এ স্টেট and execution of that state and execution of those law, এটা নিয়ে ভালো লেখাপড়া করতে হয়, জানতে হয়। তারা কি এগুলো নিয়ে করেছে? বিএনপির এই লোকটা যখন বলে যে একদল ধর্ম ব্যবসায়ী তারা এই কাজগুলো করে, ঠিক আছে, কে বলছে? মির্জা আব্বাস। এখন মির্জা আব্বাস কে আপনাকে বলছি? চোর, ডাকাত,
খুনি, ধর্ষক, দখলবাজ, টেন্ডারবাজ, অর্ধশিক্ষিত। যেই লোক জাতে ওঠার জন্য তার একটা বংশ পরিচয় ঢুকাইছে, যে মির্জা না, তার নামে শেষে মির্জা লাগাইছে। এখন এই লোকটাকে আপনারা নির্বাচন করছেন, মানে বিএনপি তাকে নেতা বানাইছে এবং আপনারা তাকে ভোট দিচ্ছেন। এবং যেই লোক রেলের জমি দখল কইরা নিজের সামনে এসে বলে পুরা শাহজাহানপুর আমার, এখন এই লোক যদি হয় আপনার নেতা, গড ব্লেস ইউ, আল্লাহ আমাদের সহায়। কিন্তু আপনারা কি করছেন? আপনাদের ভাগ্য আপনারা নির্ধারণ করছেন যে একটা চোর আপনাকে রিপ্রেজেন্ট করবে। এখন আরো একটা কথা বলি, তারা এখন ধর্ম নিয়ে কথা বলা শুরু করেছে। আপনারা জানেন ওহুদের যুদ্ধে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা দন্ত মোবারক শহীদ হয়েছে। এখন এই আমাদের রাসূলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে, এইটা নিয়েও যোগ করতে, ঠাট্টা করতে, মস্করা করতে সালাউদ্দিনের মতো লোকজনরা পিছায় না। শুনেন সালাউদ্দিন কি কইছে। একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই, শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম, সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমাদের রাসূলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে, এটাকে নিয়ে ঠাট্টা করতে 9 বছরের ট্রেনিং প্রাপ্ত, ভারতের ট্রেনিং প্রাপ্ত রয়ের দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র কাঁপে নাই, তার বিবেকটাকে বাধা দেয় নাই যে আমাদের রাসূলের দন্ত মোবারক নিয়ে যোগ করার মতো অধ্যত্ত এই কুত্তার বাচ্চা কি করে হয়, তার বুক কাঁপে নাই। এখন সে মাথায় টুপি দেয়, 2 দিন পরে মাথায় পাগড়ি বাঁধবে। আমি 3 দিন আগে কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলাম, বিএনপির নির্বাচনী স্লোগান মনে মনে জয় বাংলা, ভোট ভিক্ষায় হক মাওলা। এই সালাউদ্দিনের মতো লোক আমাদের রাসূলের দাঁত শহীদ হয়েছে সেটা নিয়ে সে যোগ করে, সেটা নিয়ে বক্তৃতা নাই। একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই, শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম, সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। শুনেছেন? এখন এই লোক যদি টুপি মাথায়, পাগড়ি মাথায়, কোরআন শরীফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়, এই লোককে আপনাদের কি করা উচিত? এই লোককে আপনাদের কি করা উচিত? এখন আপনারা কক্সবাজারে বদিকে পেয়েছেন আপনাদের এমপি হিসাবে, এ তো বদির চেয়েও খারাপ। কারণ বদি তো ইয়াবা ব্যবসা করছে, বদি প্রদীপের সাথে মিল্লা মেজর সিনহারে খুন করছে, কিন্তু সালাউদ্দিন 3 ধাপ আগায় গেছে। দেশের সবচেয়ে ব্যাংকের টাকা লুটকারী এস আলম এর তত্ত্বাবধানে সে এখন বিএনপির বড় নেতা, কারণ এস আলমের পুরা অ্যাকাউন্ট সালাউদ্দিনের দখলে। আপনার কি মনে হয় সালাউদ্দিন শুধু রয়ের দালাল? আর বিএনপি তারেক জিয়া তাকে সরায় না কেন, এটা আপনারা বুঝেন না? বিএনপির সব ফান্ড এই মুহূর্তে কে দিচ্ছে? এস আলম। এস আলমের ফান্ড কার নিয়ন্ত্রণে? এই সালাউদ্দিনের নিয়ন্ত্রণে। আপনারা বিএনপির লোকজনরা এই শোয়ের মধ্যে হয়তো আমার গালি দিবে, জেকব মিল্টন সালাউদ্দিন অমুক যোগ্য সেমুক যোগ্য। আমি আপনাদেরকে বানিয়ে আপনাদেরকে কোনো কিছু শেখাচ্ছি না। বিএনপির লোকজনরা আমাকে গালি দেওয়া শুরু করবে, কিন্তু বিএনপির লোকজনরা আমাকে গালি দিত না। আমি যখন হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করতাম, স্টেট ডিপার্টমেন্টে উদ্ধার করতাম, জাতিসংঘে উদ্ধার করতাম, পেন্টাগনে উদ্ধার করতাম, তখন বিএনপি আমার কথাগুলো খুব শেয়ার করত, আমার কথাগুলো নিয়ে জিন্দাবাদ দিত। কিন্তু এখন আমি বিএনপি যখন ভুল করছে আর আমি ধরায় দিতেছি, তখন তারা বলে জেকব হারামজাদা, জেকব বালানা। বুঝেছেন? জেকব বালানা, জেকব আমাদের ভুল ধরে। তাহলে কোথায় যাবেন আপনারা? এই সালাউদ্দিন কতটা হয়ে গেছে? আমাদের নবীর ওহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হইছে, এইটা নিয়েও এখন যোগ বানায়।
এইটা নিয়েও ঠাট্টা মশকরা করে ইলেকশনের মাঠে। তো সালাউদ্দিন আমাদের নবীরে নিয়ে ঠাট্টা করে, 9 বছর ইয়াবা ব্যবসা, রাস্তা ব্যবসা, এগুলা সবার সাথে বদিরে সাহায্য করছে। বদি কি করছে ওইখানে প্রদীপে দিয়া এই ইয়াবা ব্যবসা, সব ব্যবসায় বাধা দেওয়া হইতেছিল। মেজর সিনহা তারে খুন করাইছে না? আর এই সালাউদ্দিন ওয়াদা করছে প্রদীপের ফাঁসি হবে না। আপনারা দেখবেন প্রদীপের ফাঁসি হবে না, কারণ বিএনপি সরকার গঠন করবে। এখন এস আলমের টাকার দায়িত্বে আছে সালাউদ্দিন, এবং সালাউদ্দিন বিএনপির পরবর্তী মহাসচিব তারেক রহমানের পছন্দের মানুষ। হবে না কেন? তাহলে আমি যে কথাটা বলছিলাম, একটা দেশের উন্নতি হবে কি করে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই একত্রে, ছাত্র জনতা সবাই মিলে তাকে সরকার প্রদান করলাম। উনি বললেন উনি সংস্কার করবেন, বিচার করবেন এবং সুষ্ঠু নির্বাচন করবেন, কিন্তু উনি জনগণ এবং ছাত্রদের সাথেই প্রথমে বেইমানি করলেন, তাদেরকে অবজ্ঞা করলেন, তাদেরকে অবহেলা করলেন। জনগণ জানেও না, জনগণ শুধু শব্দটার সাথে পরিচিত রিফর্ম অথবা সংস্কার, কিন্তু সংস্কার জিনিসটা কি, উনি কোন জায়গায় কি সংস্কার করতে চাচ্ছে এটা নিয়ে জনগণকে বুঝানোর জন্য উনি একটা এফোর্ট নেন নাই। উনি যমুনায় গিয়ে বসেছেন, ওখানে তার বাসর ঘর, ওখানে তার জেলখানা, ওখানে তার বেডরুম, এখন উনি ওখানে বসেছেন। এর বাড়িতে আমি আর কিছু দেখি না। এখন সালাউদ্দিন যদি এই কথা বলে, এবং এই সালাউদ্দিন আবার কি করেছে, বিএনপি বলছে, এটা পরে আসে, এই সাবজেক্টটা নিয়ে আমি পরে কথা বলি। মির্জা আব্বাস বলছে যে একটা ধর্ম ব্যবসায়ী দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মির্জা আব্বাস এবং সালাউদ্দিন বলছে এই কথা। আপনারা যদি এভাবে চিন্তা করে দেখেন যে একটা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নীতি নির্ধারক টাইপ নেতাদের কথাবার্তা যদি এইটা হয়, যোগ্যতা যদি এইটা হয়, নীতিবোধ যদি এইটা হয়, ওই দলটার থেকে আপনারা কি আশা করতে পারেন? ওয়েল, আপনারা আশা করতেই পারেন, কিন্তু আমি করি না। কারণ আজকের চুপ্পুকে বঙ্গভবনে বসায় রাখছে বিএনপি, ওয়াকারকে সেনাপ্রধানের চেয়ারে বসায় রাখছে বিএনপি। আপনারা বলবেন সরকার প্রধান ইউনূস তাইলে ওইটা করলো কেমনে? আমাদের ইউনূস চাচা অনেক যোগ্য, উনি চোখের পলকে চৌকুলটায় দিতে পারেন। এবং চৌকুলটাটা হলো এই যে উনি নিজে মুখে যখন স্বীকার করেছেন যে ছাত্র জনতা আমাকে বসিয়েছে ক্ষমতায়, অথচ ছাত্র জনতাকে উনি অবজ্ঞা করেছে, উনিও এখন একটা ন্যারেটিভ তৈরি করে তার জীবন চালায়। আমি এইটা করছি, ওইটা করছি, এইটা করব, ওইটা করব, বিবেকের কথা শোনায়, কিন্তু কাজের কাজ ঠন ঠনা ঠন ঠন। আজ পর্যন্ত জনগণের সাথে 64টা ডিস্ট্রিক্টে যাওয়া তো দূরে থাক, উনি জনগণের সাথে কমিউনিকেট করারও চেষ্টা করেন। উনি বলবেন আমার বয়স 84 বছর, আমি 64টা ডিস্ট্রিক্টে সফর করে জনগণের সাথে কথা বলার সামর্থ্য, শারীরিক সামর্থ্য আমার নাই। কিন্তু এটা কি আপনি একবারও বলেছেন? ওয়াকার আপনাকে অসম্মান করে, ওয়াকার আপনাকে ডিসোবে করে, ওয়াকার আপনাকে ল্যাং মারে, আপনি এই কথাটা লোকজনের সামনে বলেন না। আপনি বলবেন আপনার লজ্জা বেশি। আপনি আপনার লজ্জা এবং ইজ্জত বাঁচাতে দেশের 20 কোটি মানুষকে গাড়ির নিচে ফেলাই দিতেছেন, নদীতে ডুবাই দিতেছেন, সাগরে ভাসায় দিতেছেন। আপনার ইজ্জত এত বেশি, আপনি বলতে পারছেন না যে ওকে আমার কথা শুনে না। আপনি বলতে পারছেন না আমি চুপ্পুকে ওখানে চাই না। আপনি বলতে পারছেন না দিস ইজ মাই নেক্সট প্ল্যান। ওয়াকার আপনাকে 4 মাস, 5 মাস, 6 মাস আপনাকে আয়না ঘরে যেতে দেয় না। আপনি যেতে পারলেন না, আপনার বাইন্দে রাখছে। আপনাকে মারার জন্য আয়না ঘরে বোম সেট করছে, এটা নিয়ে একটা মামলা হয় না, এইটা নিয়ে আপনি কথা বলতে পারেন না। দর্শকবৃন্দ, আজকের আলোচনার মধ্যে আমি একটা কথা রাখছিলাম
যে সংস্কার, বিচার ও নির্বাচনের বিপক্ষে কারা কারা দেশদ্রোহী কয়েকজন জেনারেল, দেশদ্রোহী সচিবালয় 4/3 সচিব, সামাজিক পতিতাপ নামের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। এবং এরা সবাই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভারতের সুবিধাভোগী, এবং এরা প্রত্যেকটা লোক ভারতের কাছে দায়বদ্ধ। হয় তারা টাকা পয়সার লোভে তাদের মানি ট্র্যাপে নিজেই পা দিয়েছে, অথবা হানি ট্র্যাপে তারা আটকে আছে। বড় রাজনৈতিক দল হাসিনা, রেহানা, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এরা প্রত্যেকটা চরিত্র হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপের মধ্যে। এখন আরো একটা কথা আপনাদেরকে বলি, আমি বলতে চাই, সেটা কি জানেন? বাংলাদেশ জামাত ইসলামী তাদের সম্পর্কে বলা হয় যে তারা ধর্ম ব্যবসায়ী। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা অনেক সময় বোঝানোর চেষ্টা করি, সেটা কি আপনারা জানেন? বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই আমার রাজনৈতিক দল না। আবার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কোন নেতা বা কর্মী যদি ভালো কাজ করে, আমি তাদের ওই ভালো কাজটা ভালো একজন সমর্থক। আমি আপনাদেরকে যে কথাটা বলি, তো আমি যদি তাদেরকে বলি যে আমি তাদেরকে ভালো কাজের সমর্থন করি এবং খারাপ কাজের গঠনমূলক আলোচনা করার পক্ষে, আমি জামাত ইসলাম সম্পর্কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমার নিজ কানে শুনি নাই, কিন্তু মাওলানা হামিদ খান ভাসানী উনি নাকি বলে গেছেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামের ইসলামও ইসলাম না। দর্শকবৃন্দ, আমি একটা কথা আপনাদেরকে বলি, একটু কথাটা একটু মনোযোগ দিয়ে যদি আপনারা শুনেন, এখান থেকে কিছু একটা বোঝার আছে। 1800 বা 19 শতকের দিকে আমাদের দেশের বুদ্ধিজীবী নেতা যারা আছে, যারা রাজনীতি করতেন, সমাজ নিয়ে কথা বলতেন, কবিতা লিখতেন, গদ্য লিখতেন, বিখ্যাত হয়েছেন, তাদের ভিতরেও মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছিল। তাদের রিসোর্স এতটা কম ছিল এবং লিমিটেড ছিল, তারা অনেক কিছু জানতেন না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আপনাদের সবার মনে আছে, কাজী নজরুল ইসলাম কামাল পাশাকে নিয়ে একটা কবিতা লিখেছেন, কামাল তুনে কামাল কিয়া ভাই। উনি কামাল পাশাকে এমন ভাবে গ্লোরিফাই করলেন যে কামাল পাশার মতো বিশ্ব বিজয়ী মুসলমান বলতে আর এর চেয়ে বড় কিছু নাই। কিন্তু আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, উনি কি জানতেন দ্য মুস্তফা কেমাল অ্যাটাতুর্ক উনি মুসলমানই ছিলেন না, উনি ছিলেন সুডো মুসলিম, জাস্ট নামকাওয়াস্তে মুসলিম। উনি জাস্ট বলেছেন ওনার মা ছিল ইহুদি, বাবা ছিল ধর্মহীন, ওই যে যাদেরকে নাস্তিক বলে না, এরকম একজন মানুষ। উনি কি জানতেন? কাজী নজরুল ইসলাম কি এটা জানতেন? তো কাজী নজরুল ইসলামের লেখা আমরা পছন্দ করি না, কাজী নজরুল ইসলামকে আমরা ইজ্জত করি না। এখন ডিসইনফরমেশন, মিস ইনফরমেশনের জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন যে উনি কামাল তুনে কামাল কিয়া ভাই। এখন আমরা কি বলবো, আজকে সবকিছু জানার পরে যদি নজরুল ইসলাম এটা জানতেন, যে পুরাটা যদি জানতেন, দর্শক শ্রোতা আপনারা একটু চিন্তা করে দেখেন তো, তাহলে নজরুল এটা বলতেন কিনা? আপনারা একটু চিন্তা করে দেখেন। এবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলি। নির্লোভ ভালো একজন মানুষ, একজন নেতা, একটা আদর্শ। বাংলাদেশে স্বাধীনতার স্থপতিদের মধ্যে আপনারা দেখেন, আমার মাথার পিছনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি দেয়া আছে। ওনাকে আমি যথেষ্ট ইজ্জত করি। বাংলাদেশে স্বাধীনতার স্থপতি, যদি জাতির স্থপতি যারা, তাদেরকে যদি আমি স্মরণ করি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্টাডি অ্যান্ড রিসার্চ, আপনার কি মনে হয় স্যার আবুল্লাহ মওদুদির কাছাকাছি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মওদুদির ডক্ট্রিন জানার মতো, বোঝার মতো যথেষ্ট সময় ছিল কিনা, উনি জেনেছেন কিনা? ঠিক কাজী নজরুল ইসলাম যেভাবে কেমাল অ্যাটাটুর্ক সম্পর্কে জানতেন না, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও মওদুদি সম্পর্কে উনি এমন ভালো জানতেন না। ওনার স্টাডি সম্পর্কে, ওনার রিসার্চ সম্পর্কে, ওনার ভিশন সম্পর্কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জানতেন না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি যদি আজকে জীবিত, আমি আজকের ওনাকে বাই দ্য ওয়ে, ওনার যোগ্যতা ভিত্তিক বিচারে উনি যতটুকু করতে পেরেছেন আমি এবং পুরো বাংলাদেশী ওনার কাছে ঋণী। ওনাকে অসম্মান করার মতো কোন মানসিকতা বা ঔদ্ধত্য বা সাহস আমার নাই। উনি যতটুকু করতে পেরেছেন, বলতে পেরেছেন, উনি করে গেছেন এবং বলে গেছেন। কিন্তু আমরা যখন এটাকে ডিফাইন করতে যাব যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছে জামাতের ইসলাম ইসলাম না, আপনারা কি ভালো করে জেনেছেন জামাতে ইসলাম কি নতুন করে কোন একটা কোরআন ছাপাইছে যে এই কোরআন শরীফটা জামাতের কোরআন শরীফ আর অন্যদের কোরআন শরীফ আলাদা কোরআন শরীফ আছে নাকি? জামাতের কোন আলাদা কোরআন শরীফ আছে? জামাতে ইসলামীর নতুন করে কোন হাদিসের বই আছে নাকি যে এটা জামাতের হাদিসের, এটা আমাদের হাদিস, এ ধরনের কিছু আছে কিনা? জামাতে ইসলামের কলেমা তৈয়ব কি আলাদা নাকি? কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল জামাত ইসলামের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা।